সকালের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি। আমি জুলহা জুবাইর আছি। আমার কাছে চমৎকার একটা মেডেল আছে, দেখতে পাচ্ছেন? একটু কাছ থেকে দেখাই আপনাদের। এর পিছনের গল্পটা একটু আপনাদের বলি। এরকম একটা মেডেল আপনার সংগ্রহে রাখতে হলে কিংবা আপনার গলায় ঝুলাতে হলে যেটা করতে হবে তা হচ্ছে আপনাকে 3.8 কিলোমিটার সাঁতার কাটতে হবে, 180 কিলোমিটার আপনাকে সাইকেল চালাতে হবে এবং 42.2 কিলোমিটার আপনাকে দৌড়ে পার করতে হবে এবং এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনটা আপনাকে সফলভাবে সম্পন্ন করতে হবে। তারপর এরকম একটা মেডেল পাওয়া যায়। এটা হচ্ছে ফুল ম্যারাথন বা ফুল আয়রনম্যান, যে যেভাবেই বলেন, আপনাদের যেভাবে বলতে ইচ্ছে হয় আপনারা বলতে পারেন, বা ট্রায়াথলন যেভাবে আপনারা বলেন, ফুল ট্রায়াথলন ট্র্যাকের এটা বাস্তবতা। 4 কিলোমিটার প্রায় সাঁতার কাটা, 180 কিলোমিটার সাইকেল চালানো এবং 42.2 কিলোমিটার দৌড়। যিনি কাজটি করেছেন তিনি আমাদের সাথে আছেন এবং বাংলাদেশ থেকে দ্বিতীয় ব্যক্তি যিনি ঘটনাটি ঘটিয়েছেন এবং ফিনিশার হিসেবে আমাদের সাথে আজ তার সাফল্যের গল্পটি শেয়ার করবেন। আমাদের সাথে আছেন ট্রায়াথলেট ও এন্ডুরেন্স অ্যাথলেট মোস্তাফিজুর রহমান। শুভ সকাল, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। মোস্তাফিজ, কেমন আছেন আপনি? শুভ সকাল, ভালো আছি ভাই। সসম্মানে আপনার এটা আপনার কাছে রাখেন। আপনার এত এত অর্জন দেখে আমরা অভিভূত এবং একটু অর্জনের পেছনের গল্পটা জেনে নিতে চাচ্ছি। একজন ট্রায়াথলেট কিভাবে সকালটা শুরু করে, মানে দৌড়ঝাঁপ দিয়ে শুরু হয়? নির্ধারিত রুটিন অনুযায়ী আমাদের সকালটা শুরু হয়। তো আগে থেকেই প্ল্যান করা থাকে যে আমি আগামী দিন কি করতে চাচ্ছি সকালে। তো প্রতিদিনই ভোরবেলা সুইমিংটা দিয়ে শুরু হয়, যেহেতু আমাদের মোটামুটি শীত গরম। কোথায় সেই জায়গা যেখানে প্রতিদিন সাতটাতে যাই আমরা? আমি কৌতূহলী জানতে, কারণ আমার অনেক কৌতূহল। যেমন গতকালকে আমি সাঁতরেছি ঢাকা ইউনিভার্সিটির জহুরুল হক হলে। সেটা একটু লং 100 মিটারের মতো। এইখানে মোটামুটি আমাদের পানি গরমের দিনেও অনেক ঠান্ডা থাকে একেবারে। শীতকালে একটা বিশাল শক দেয় ওই পানি। আমাদের ট্রেনিংটা করতে হয় খুব সকালে, কারণ এরপরে হচ্ছে দৌড় থাকে অথবা সাইকেলিং এর একটা পার্ট থাকে, যে কারণে সুইমিংটা আমরা আগে করি এবং খুব আর্লি মর্নিং এ করতে পারলে বেশি ভালো। আমার খুব জানতে ইচ্ছে করে যে সকালবেলার এই মোটিভেশনটা কি, যে প্রতিদিন একদিনও একটু নিজের সাথে বাহানা করা যায় না যে আজকে না উঠি, আজকে শীত, যখন শীত থাকে বা আজকে বৃষ্টি পড়ছে আজকে না। আমাদের তো, আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের তো পেশাজীবী, আমাদের মাইনে আসছে মাস শেষে। হ্যাঁ, মুস্তাফিজদের কি হয়? খুব সকালে উঠতে হয়। যেমন ফজরের আজান শোনার সাথে সাথে আমার রেডি হইতে হয়। রেডি হয়ে নামাজটা পড়ে বের হয়ে যাই। বের হয়ে 1-1.5 ঘন্টার একটা সেশন থাকে, হ্যাঁ, ওয়ার্ম আপ সেশন থাকে। এটা করে মোটামুটি আমরা সুইমিংটা সেরে চলে আসি। এরপরে যদি যেদিন লং সুইমিং থাকে সেদিন হচ্ছে একটু দীর্ঘ দূরত্বের সাঁতার হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা। আর যদি ক্রস ট্রেনিং থাকে, যেমন সুইমিং এর পরেই যদি কোনো রানিং একটা থাকে শর্ট ডিস্টেন্সে, সেটা আমরা ওই সময়ের মধ্যে সেরে আমাদের মতো করে আমরা। একটু বুঝতে চাই, লং সাঁতার মানে জোহলের এই পুকুরটা কতবার সাঁতরে এ মাথা মাথা করবো একটু বুঝি। আচ্ছা, 2024 সালে আমরা হচ্ছে আমাদের বাংলাদেশে যে লং ডিস্টেন্স সাঁতারটা হয় সেটা হচ্ছে টেকনাফের 0 পয়েন্ট থেকে সেন্ট মার্টিন পর্যন্ত 16.1 কিলোমিটারের মতো, 16.1। তো এইটাতে সাঁতারের জন্য আমরা প্রায় বেশ মাস 6 আগে থেকেই প্র্যাকটিস শুরু করে দিই। এই সেশনটা হয় বাই প্র্যাকটিসের সেশনটা হয় একটু লং, মিনিমাম 3.5 বা 4 কিলো এরকম আর কি। তো যেহেতু 100 মিটারের একটা দূরত্ব, 3000 বা 3 কিলোমিটার যদি আমি সাঁতরাই, মিনিমাম 30 বার এপার ওপার যেতে হয় আসতে। দর্শকদের বলতে চাই, আপনারা হয়তো অনেকে গ্রামের পুকুরে সাঁতার কাটেন কিংবা যাদের বাড়ির পাশ দিয়ে সৌভাগ্যবান নদী বয়ে চলেছে আপনারা নদীতেও সাঁতার কাটেন। এটা একটা ভিন্ন রকম অভিজ্ঞতা। 30 বার মাথায় করার জন্য কি পরিমাণে মানসিক এবং শারীরিক সক্ষমতা এবং দৃঢ়তা থাকতে হয়, এটা শুধুমাত্র অনুমেয়। ভেবেই তো ঘাম ঝরে যাচ্ছে। আমি 30 বার আমার অফিস এরিয়া চক্কর দিতেই তো হেঁটে আমার ত্রাহি অবস্থা হয়ে যাবে। মোস্তাফিজ, একটু আপনার কাছে যাই। শুরুটা করেছিলেন আপনি কিভাবে? মানে এই যে আজকের যে চমৎকার বাস্তবতা, এই বাস্তবতায় আনতে একজন মোস্তাফিজের ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক কি হয়েছে, এটা একটু শুনবো আমরা। শুরুটা আমার সাঁতার দিয়ে আমার যাত্রাটা শুরু হয়। আমি ছোটবেলা থেকে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম এবং সাঁতারের প্রতি বা পানি ভালোবাসা আমার খুব মানে প্রগাঢ় ছিল। সন্তান আপনি, আপনার পানির প্রতি ভালোবাসা থাকতেই পারে, স্বাভাবিক। নদীমাতৃক দেশ, আমরা চাইলেই নদীতে আমরা গোসল করতে যেতাম বা আমরা নদী এপার ওপার
পার হতাম বন্ধুরা মিলে। এটা একটা আমাদের আনন্দ। স্বাভাবিক একটা আনন্দের একটা জায়গা ছিল। সেই জায়গা থেকে পরবর্তীতে আমি দেখলাম যে আমি শুধু সাঁতারের মধ্যে সীমাবদ্ধ না, আমার মনে হয় আমি সাইক্লিং রানিংয়েও সময় দিতে পারি, এবং সেখান থেকেও আমার একটা মানে ভালো লাগা কাজ করতো আর কি। তো এরপরে সাইক্লিং রানিং একসাথেই শুরু। মূলত 2017 সাল থেকে আমার এই যাত্রাটা মোটামুটি একটা এন্ডুরেন্স লেভেলে আনার প্রক্রিয়া শুরু হয় 2017 সাল থেকে। কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছেন নাকি স্বপ্ননোদিত? এটা তো আসলে আমাদের শামসুজ্জামান আরাফাত ভাই আছে, উনি আমাদের কোচ। উনি 2017 সালে আমাদের আরাফাত ভাই 17 সালেই উনি প্রথম আয়রনম্যান ডিস্টেন্স করে, এবং বাংলাদেশের দ্য গ্রেট বাংলাদেশ নামে প্রায় টেকনাফ 0 পয়েন্ট থেকে একবারে বাংলাদেশের শেষ প্রান্ত, সেখানে উনি আল্ট্রা ম্যারাথন যে করে, আমরা এটা দেখে অনুপ্রাণিত হই, এবং পরবর্তীতে আয়রনম্যান, এই শর্ট ডিস্টেন্স, এরপরে 2000 আপনাকে এখন আমার দেখলেই ভয় লাগে। ঘটনা হচ্ছে আমরাও আপনাদের প্রচুরবার কথা দিয়েছি যে আমি দৌড়াতে শুরু করব, সেটাই সাহস আর সঞ্চয় আমরাও করতে আসলে পারিনি। আপনাদেরকে দেখে ভাবে অনুপ্রাণিত হই, কিন্তু আপনারা চলে যাওয়ার পর পরে আমাদের অনুপ্রেরণা উবে যায়। অনুপ্রাণিত হয়ে বাড়ি যেয়ে শেষ করে ঘুমিয়ে পড়ি। একদম। বিষয়টা হচ্ছে এই দশায় আছে আর কি। মুস্তাফিজ, একদম সদ্য যেই আপনার হাতে যে মেডেলটা আছে এটার গল্পে আসি। বিশ্বের এমন একটি এন্ডুরেন্স স্পোর্টস সিটি যেখানে 3000 রানার, সুইমার, অ্যাথলেট সহজ করে বলি অংশগ্রহণ করে, এবং যার রেজিস্ট্রেশন 60 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। মানে আপনি সেকেন্ড বাংলাদেশি, আরাফাত ভাইয়ের পরে আপনি দ্য সেকেন্ড পার্সন, এবং বাংলাদেশ থেকে গেল আসরে একমাত্র ব্যক্তি যিনি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। পুরো অভিজ্ঞতাটা শুনবো, কিভাবে কি হলো, কিভাবে রেজিস্ট্রেশন করলেন, আগামীতে পরিকল্পনা কি এই ম্যারাথন নিয়ে একটু শুনি। 2023 সালে আমি যখন প্রথম শুনলাম যে এই রেসে অংশগ্রহণের সুযোগ বাংলাদেশের অ্যাথলেটদেরও আছে, চেষ্টা করলে পারা যায়, 2023 সাল থেকে আমার এটার পিছনে আমি স্টাডি বা রিসার্চ করা শুরু করলাম যে কিভাবে আমি এটাতে অংশগ্রহণ করব, বা কত সময় লাগতে পারে আমার এটাতে অংশগ্রহণ করতে। তো আমি 2023 সালেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আসি, কিন্তু 24 সালের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হয় ওই সময়। তো 24 সালে আমার আর হলো না। 25 সালে আমি লটারি ড্রর মতন একটা হয়, প্রাথমিক পর্যায়ে আমি শেষ করে পরে আমি এই সেকেন্ড টাইমে হচ্ছে কি বলে লটারি ড্রতে, মানে এই 1 মিনিটের মধ্যে যারা রেজিস্ট্রেশন করতে পারলো তাদেরও আবার লটারি হবে? হ্যাঁ মানে কি প্রমোশন রে ভাই। এরপরে হচ্ছে লটারিতে আসি এই বছরের জন্য, এই 2026 সালের জন্য। তো আমি প্রথম থেকে একটু মানে বিচলিত ছিলাম বা একটু কনফিউজ ছিলাম, যেহেতু দীর্ঘ দূরত্বের এবং চ্যালেঞ্জ রথ ইভেন্টটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারিস, এটা একটা খুব মানে সমাদৃত একটা ইভেন্ট এবং খুব নাম করা একটা ইভেন্ট। যারা আয়রনম্যান ডিস্টেন্স করে সবারই একটা কম বেশি বাসনা থাকে যে একবার হলেও চ্যালেঞ্জ রথে আমি পার্টিসিপেট participate করব, ফিনিশ করতে পারবো কিনা জানি না, পার্টিসিপেট অ্যাটলিস্ট করব। এক্স্যাক্টলি। তো সেইখানে সেই দিক থেকে আমার এই মানে অভিজ্ঞতাটা দারুণ, এবং আমি সেটা সারা জীবন মনে রাখতে চাই। 3 লক্ষ স্পেকটেটর সেখানে ছিল Cheer এবছর, করছিল। এবং 3000-এর কাছাকাছি এবার অ্যাথলেট ছিল, 7500-এর মতো ভলান্টিয়ার ছিল যারা সরাসরি ভলান্টিয়ারিংয়ে ছিল। এটা আসলে আমার যেহেতু এটা প্রথম ফুল ডিস্টেন্স, আমি সুইমিং শেষ করে সাইক্লিং যখন শেষ সুইমিং করি, কতক্ষণের ছিল? এই যে প্রায় 4 কিলোমিটারের সুইমিং কত সময় লেগেছে? এইটা আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। একটানা। এর মধ্যে থামবার সুযোগ না, আছে? এর মধ্যে ফ্লোট করবার সুযোগ? না, এর মধ্যে ফ্লোট করলে নিজেরই আর কি মানে সময় যাবে। তারপরে সাইক্লিং কতক্ষণ? সাইক্লিং আমার প্রায় 7 ঘন্টার উপরে লেগেছে। 180 কিলোমিটার? 180 কিলোমিটার একটানা। সুইম শেষ করে সাইক্লিং শুরু করার আগে বিরতি আছে? হ্যাঁ, এই যে ট্রানজেকশন 2, এটা হচ্ছে সুইমিং শেষ করে ড্রেস, ওই সাইকেলটা নিয়ে সাইক্লিং ড্রেস পরে বের হয়ে যাওয়া, যে যত তাড়াতাড়ি শেষ করতে পারে তার টাইমিংটা ততই। এখানে ফুল যে কাট আপ টাইম এটার মধ্যেই হচ্ছে নির্ধারিত। তারপরে এই যে 180 কিলোমিটার আমি সাইকেল চালানো, তারপরে হচ্ছে গিয়ে আমি দৌড়ানো শুরু করলাম 42.2 কিলোমিটার। এই সাইক্লিং থেকে দৌড়াতে যাওয়ার মধ্যে এই যে ট্রানজেকশন 2-তে যে যত কম বেশি সময় লাগে আর কি। দর্শক, 180 কিলোমিটার সাইকেল চালানোর পর একটা মানুষ কি করে দৌড়াবে, তার পা কি করে আর দেহের সাথে থাকে? আরাফাত ভাইকে জিজ্ঞেস করেছিলাম, তিনি একটা চমৎকার হাসি দিয়েছিলেন। মোস্তাফিজ ইজ দ্য সেকেন্ড পারসন যে এই হাসিটা আমার দিলেন, এবং আমার নিজেকে মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে আর কি। মানে না, আমরা জীবনে মিশে না কত কিছু যাই। এখন এক্সপ্লোর করার বাকি আছে। আপনি টোটাল সাঁতার কেটেছেন প্রায় 4 কিলোমিটার। 4 কিলোমিটার সময় লেগেছে আপনার? আমার 1 ঘন্টা 1 ঘন্টা সামথিং। আপনি সাইকেল চালিয়েছেন 180 কিলোমিটার, আপনার প্রায়
8 ঘন্টার মতো হ্যাঁ, সময় লেগেছে। 7.5 আপনি দৌড়েছেন 42.2 কিলোমিটার, আপনার প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো সময় লেগেছে। আপনি এবং যিনি ফার্স্ট হয়েছেন তার মধ্যে সময়ের ব্যবধানটা একটু শুনবো। হ্যাঁ, অনেক সময়ের ব্যবধান। যে ফার্স্ট হয়েছে তার টাইমিং ছিল প্রায় 8 ঘন্টার কাছাকাছি। সবকিছু শেষ করতে? সবকিছু শেষ করতে। আর এবং আপনার লেগেছে? আমার লেগেছে 15 ঘন্টা। 15 ঘন্টা? 15 ঘন্টা। 7 ঘন্টা এগিয়ে এসে মানে মানুষ না অন্য কিছু, মানে কিভাবে করলো আসলে, ঘটনাটা কি ঘটে? সুপার হিউম্যান। তার হয়তো ভালো প্র্যাকটিস ছিল। আমি গত বছর 2025-এ হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সুযোগ পেয়েছিলাম, স্পেনে হয়েছিল। আমাদের কথা হয়েছিল এটা হ্যাঁ, নিয়ে। এটা নিয়ে কথা হয়েছিল। সেখানেও কিন্তু সে ফার্স্ট হয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে টাইমিংও খুব ভালো ছিল। আচ্ছা। তারা বাই প্রফেশনই হচ্ছে এটা করে এবং সম্ভবত সে ইউরোপের কোনো একটা দেশের। আচ্ছা। তো তাদের পৃষ্ঠপোষকতা খুব রাষ্ট্রীয় ভালোভাবে, পৃষ্ঠপোষকতা? রাষ্ট্রীয় চমৎকার। পৃষ্ঠপোষকতা, এবং তারা আসলে ভালো অ্যাথলেট, তারা এটা চর্চা করে ভালোভাবে। নিশ্চয়ই ভালো অ্যাথলেট, অস্বীকার করছি না। আমাদের আসলে লিমিটেড রিসোর্সে আমরা যা করছি এটাও অবিশ্বাস্য। 7 ঘন্টার ব্যবধান হয়তো অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারবে, কিন্তু একবার চিন্তা করুন, সে যে সাপোর্ট সিস্টেমটার মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, তার যে ফিজিক্যাল স্ট্যামিনাটা তৈরি হয়েছে, মানসিক স্ট্যামিনা তৈরি হয়েছে, এটা অন্য মাত্রায়। কারণ তাকে বাজার করতে যাওয়ার কথা চিন্তা করতে হয় না, ট্রাফিক জ্যামে বসে থাকার কথা চিন্তা করতে হয় না, মাস শেষে কি করে বিদ্যুৎ বিল দিতে হবে এটা তাকে ভাবতে হয় না। সে শুধু স্পোর্টসটাই করে, তাই না? Exactly. আর তার গিয়ারের সাথে আমাদের গিয়ার্সগুলোর পার্থক্য একটু শুনে, তার যে জুতাটা পড়ছে রানিং এর সময়, যে সাইকেলটা ব্যবহার করছে, এগুলোর একটু পার্থক্যটা কতখানি? অনেকটা পার্থক্য। আমরা তো আমাদের অনেক লিমিটেশন আছে, আমরা সেই লিমিটেশন নিয়ে আমরা এই গ্লোবালি বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের পতাকাটা উড়াই। আমাদের খেলার যে এক্সপেরিয়েন্স বা আমাদের খেলার যে অভিজ্ঞতা, আমাদের কাছে আবেগের জায়গাটা একটু বেশি। আমরা বাংলাদেশের পতাকা বহন করে নিয়ে যাই, প্রত্যেকটা জায়গায় গিয়ে বাংলাদেশের পতাকা উড়াই। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তাদের কথা যদি চিন্তা করি, তারা তাদের সাইকেল, তাদের সুইমিং গিয়ার বা আমি রানিং গিয়ার যদি বলি, আমাদের দেশে এটা আসলে দেশের তুলনায় একেবারেই আমরা যৎসামান্য নিয়ে যাই। আমি এবং একটু সেটা তুলনা নিয়ে করি, মোস্তাফিজ, যদি আমার কাছে ওই গিয়ারগুলো থাকতো তাহলে আমার টাইম ডিস্টেন্স কতখানি কমিয়ে আনা যেত। শুধু সাইকেলটাই যদি মোস্তাফিজের কাছে থাকতো, টাইম ডিফারেন্স কতখানি কমানো যেত? ডেফিনেটলি আমার কাছে ভালো একটা সাইকেল থাকলে আমি হয়তো, আমার 7 ঘন্টা লেগেছে, আমার হয়তো সেখানে আমি 5 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সেভ 2 ঘন্টা সেভ। এটা হচ্ছে সাইকেলিং এ। আচ্ছা। এবং সাইকেলিং পার্টটা যেহেতু একটা লং পার্ট, 180 কিলোমিটার, 180 কিলোমিটারে যে পরিমাণ আমার শক্তি আমি ব্যয় হচ্ছে, আমি কিন্তু রানিং এর জন্য আমি কিছু কনজিউম করে রাখতে পারতেছি না। যদি সাইকেলিং এ আমার শক্তি কম খরচ হয় এবং ভালো সাইকেল হয়, ভালো গিয়ার হয়, কম শক্তি প্রয়োগ করে আমি খুব শর্ট টাইমে লং ডিস্টেন্স কভার করতে পারবো। আমার সাথে শক্তি থাকবে, আমি সেটা রানিং এ প্রয়োগ করব। রানিং এ প্রয়োগ করলে তখন একটা ভালো টাইম। আলটিমেটলি আমি ধরে নিচ্ছি রানিং এও প্রায় 1.5-2 ঘন্টা কমিয়ে আনা সম্ভব। তুমি এখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখো, তুমি যদি 2 ঘন্টা স্ট্যামিনা রিজার্ভ রাখতে পারো, ধরো মুস্তাফিজ যেটা বলছিলেন, তিনি যদি একটা ভালো সাইকেল পেতেন, সেখানে 5 ঘন্টায় সম্পন্ন করা সম্ভব হলে তার কাছে 2 ঘন্টার মতো এনার্জি স্টোর থাকতো। সেই 2 ঘন্টা এনার্জি যদি আমি দৌড়ে কাজে লাগাতে পারতাম, তাহলে আলটিমেটলি হয়তো আরো 3 ঘন্টা আমার সময় কমে আসতো। 3-2 5 ঘন্টা। তার মানে যদি প্রথম হয়েছে 7 ঘন্টা, তার সাথে আমার ডিফারেন্স থাকতো 2 ঘন্টা। আর বাদ বাকি যে 2 ঘন্টা, এটা আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত, আমাদের কিছু ক্ষেত্রে মেনে নিতেই হবে। তবে হ্যাঁ, একটা পৃষ্ঠপোষকতা যে কত চমৎকারভাবে বদলে দিতে পারে মোস্তাফিজের সাথে আমার এই আলাপচারিতা ঠিক এই জন্য ছিল। বাংলাদেশে এরকম অবস্থা সম্পন্ন অনেকেই আছেন যাদের জন্য এটা কোনো বিষয় না। বাংলাদেশের লক্ষাধিক কোটি টাকা দেশের বাইরে স্থানান্তরিত হয়ে গেছে, এমন মানুষও আছেন যারা এরকম কত টাকার মালিক তারা তা জানেন না। শুধুমাত্র এইরকম কিছু জায়গায় যদি একটু পৃষ্ঠপোষকতা দেওয়া যায়, বহুজাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে আছেন, তারাও যদি একটু সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় এসেও এরকম জায়গাগুলোতে একটু কন্ট্রিবিউট করেন, তবে প্রেক্ষাপট বদলে যেতে পারে। 3 লক্ষ মানুষ সাপোর্ট করছে, এর মাঝে লাল সবুজের পতাকা কেউ চিনে না, তার জন্য কি চেয়ার করেছে? হ্যাঁ, একেবারে। আমি শেষের দিকে যখন আমি ফিনিশ লাইনে যাচ্ছিলাম, একেবারে রথ স্টেডিয়াম, যেটা হচ্ছে যেখানে ফিনিশিংটা হয়, তো সেইখানে আমি বাংলাদেশের পতাকাটা যখন তুললাম, তো মানুষ দুই পাশ থেকে এমনভাবে অ্যাপ্রিসিয়েট করলো, মানে আমার সারা দিনের এই একটানা 15 ঘন্টা ক্লান্তি এবং আমি বিশ্রামের জন্য উন্মুখ হয়েছিলাম, এটা আমি ওই সময় দর্শকদের হাততালি এবং বাহবায় আমি পুরোটাই ভুলে গেছিলাম। একটা উৎসবের মতন, একেবারে উৎসবের মতো। তারা ট্রায়াথলনটা চর্চা করে, যে কারণে ট্রায়াথলনের একবার যথাযথ প্রয়োগ আমি ওখানে দেখে এসেছি। আমার কাছে মনে হয়েছে একটা কম্পিটিশন বা একটা ডিসিপ্লিন, কোনো একটা মোটিভেশন নিয়ে আপনি শুরু করতে পারেন, কিন্তু আপনাকে এইটার কনসিস্টেন্সি এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটা ডিসিপ্লিন দরকার। তো যখন আপনি ডিসিপ্লিনের মধ্যে আসবেন, তখন আপনার লক্ষ্যটায় আপনি পৌঁছাতে
সহায়ক হবে। একদম। তো তারা এটা যথাযথ প্রয়োগটা করে, আমি এবার যেটা দেখে এসেছি। পুরো তারা ট্র্যাকে আমাকে- কি তারা support একেবারে করছিল? একেবারে তারা আমাকে চেনে না, তারা আমাকে কখনো দেখেনি। ইভেন আমি হিল পলিস্টিনে বেশ কয়েকটা জায়গায় আমার হেঁটে হেঁটে ঘুরে দেখার মানে সুযোগ হয়েছে, সেখানে বাংলাদেশিদের তারা এর আগে কখনো দেখেনি। আমি প্রথম বাংলাদেশের, তারা যেভাবে আমাকে মানে গ্রহণ করেছে এবং যেভাবে আমার সাথে কথা বলেছে, আমার কাছে মনে হয়েছে তারা আমার অনেক পূর্ব পরিচিত এবং আমার আপন আপন। আত্মীয়র মতো। বাহ, কি চমৎকার। এবং মুস্তাফিজ, কৃতজ্ঞতা। আসলে এই একটা মেডেল আমরা শুধু একটা মেডেল হিসেবে দেখছি, অনেকের কাছে এর খুব বেশি যে ওজন, খুব বেশি মূল্য আপনাদের কাছে হয়তো নাও থাকতে পারে, কিন্তু এর পিছনে যে শ্রম ঘাম ব্যয় হয়েছে, যে কমিটমেন্টটা দেওয়া হয়েছে, এটা আনপ্যারালাল। আমরা চাইলেই কালকে করে ফেলতে পারবো না, আপনি শত চেষ্টা করতে পারেন, কালকে হবে না। এটার জন্য একটা দীর্ঘ সময় অধ্যাবসায় প্রয়োজন, প্রস্তুতি প্রয়োজন, সবচেয়ে বড় বিষয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এবার মুস্তাফিজ, আসল কথা আসি, পুরো ইভেন্টে আপনার ব্যয় হয়েছে কেমন টেন্টেটিভলি? আমার পুরো ইভেন্টে প্রায় 6-এর কাছাকাছি 6 ব্যয় লক্ষ হয়েছে, টাকা। 6 লক্ষ আচ্ছা, টাকা। সেক্ষেত্রে আপনার পৃষ্ঠপোষকতা ছিল, কোনো স্পন্সর ছিল? কিছু বিটুবি প্রতিষ্ঠান হচ্ছে, কেউ ফ্লাইটের একটা ইয়ে দিয়েছে, আর এই তো এটাই। বাদবাকিটা self-funded? বাদবাকিটা সেলফ ফান্ডের। মানে হবে কোত্থেকে finish এ? এত সীমাবদ্ধতা সত্ত্বেও এই যে অর্জন, এটা আসলে শুধুমাত্র আমি বলবো না যে এটা আপনার অর্জন, এটা বাংলাদেশের অর্জন এবং বাংলাদেশের পতাকা হাতেই তো না, আপনার এটা আমাদের এক সেই- ক্ষেত্রে লজ্জাও, যে আমাদের মনে করিয়ে দেয় এরকম চমৎকার মেধা আছে। কিন্তু কিন্তু- আমার আরাফাত ভাইয়ের সাথে যখন লাস্টবার কথা হয়েছিল, ইফ রিমেম্বার, যদি দেখা হয়ে থাকে, আমরা এই আফসোসটুকুই করছিলাম, পৃষ্ঠপোষকতার বড্ড অভাব, এবং এই জন্য হয়তো অনেক সম্ভাবনাময় স্পোর্টসম্যানকে আমরা হারিয়ে হারাচ্ছি ফেলি। এবং হয়তো তারা আসছেই না। অনেক স্বপ্ন নিয়ে হয়তো তাদেরকে ওখানেই স্বপ্নটা ধামাচাপা দিতে হচ্ছে। তাদের জন্য যদি আপনার তরফ থেকে, আপনি তো অনেক এ ধরনের প্রতিকূলতা পেরিয়ে এখানে এসেছেন, তো তাদের জন্য যদি আপনি কিছু বলেন, অনেক ধরনের প্রতিকূলতা কারণ আপনি থাকবে। কারণ আপনি আপনার অবস্থান থেকেও সর্বোচ্চ চেষ্টাটুকু করছেন, আপনি সুবিধা বঞ্চিত 300 শিশুকে প্রায় 27 শেখান, তাই আপনার কাছ থেকে আমরা একটু শুনবো বাহ। প্লিজ। আমার কাছে মনে হয় বাংলাদেশে আমার মতো বা আমার চেয়ে অনেক ভালো অনেক অ্যাথলেট রয়েছেন, যাদের সঠিক পৃষ্ঠপোষকতা পেলে আমার মনে হয় তারা খুব ভালো করবে। আমরা এই মানে যারা এই ধরনের গ্লোবালি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করি, যতটুকু পারি আর কি, যেমন এটার পিছনে আমার একটা কমিটমেন্ট ছিল, আমি চ্যালেঞ্জ রদ করব এনিহাউ। তো এই যে একটা আমার মধ্যে একটা বাসনা বা আমার মধ্যে একটা স্বপ্ন দীর্ঘদিনের, আমি এটা করব, সুযোগ পেলে অবশ্যই করব। তো যখন আমি এটাতে সুযোগ পাই, এরপর থেকে আমি ট্রেনিংয়ে মনোযোগী হই এবং খুব চেষ্টা করেছি একটা স্পন্সর ম্যানেজ করার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমার আসলে ওইভাবে হয়ে ওঠেনি। দুর্ভাগ্য আমাদের যে আমরা ক্যাটার করতে পারি না আমাদের অ্যাথলেটদেরকে। একদম হয়তো এটাই। স্পন্সরের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরলে আমার ট্রেনিংটা ব্যাঘাত ঘটতো। আমি চালিয়ে গেছি, শেষ পর্যন্ত আমি করে এসেছি। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আমি এটা করতে পেরেছি। আর নতুন যারা, তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আপনারা কোনো একটা মোটিভেশন দিয়ে শুরু করেন, আপনার চর্চাটা থাকলে ইনশাল্লাহ একটা ডিসিপ্লিনের মধ্যে আসলে, যেহেতু এটা লং ডিস্টেন্স, 3টা ডিসিপ্লিন, সুইমিং, সাইক্লিং, রানিং, আপনাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আসতেই হবে। তো এটা করলে আস্তে আস্তে করে এগোতে থাকেন, আমার মনে হয় এখন স্পন্সরশিপ এগুলো ম্যানেজ হয়ে যাবে, আস্তে মোট ধীরে কথা, হবে রোদ হয়তো। বৃষ্টি ঝড় যাই হোক না কেন, থামা যাবে না। মুস্তাফিজ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর মেকিং আস প্রাউড। এবং আমার হাতে যেই মেডেলটুকু আমার সক্ষমতায় কুলোতো না কোনোদিন এটা হাতে ধরে দেখার। যদি মুস্তাফিজের মতো যারা রয়েছেন, মুস্তাফিজ, আরাফাত ভাই, একদম। এরকম আরো যারা রয়েছেন, তারা নিজের সর্বোচ্চটুকু উজাড় করে না দিত, আমি জুবাইর কোথাকারকে বাংলাদেশের নিজে 2 কিলোমিটার হাঁটলে হয়তো হাঁপিয়ে উঠি, তার হাতে রথ চ্যালেঞ্জের এই মেডেল, এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য, রাষ্ট্র হিসেবে একটা বিস্ময়কর ব্যাপার। কৃতজ্ঞতা আপনার প্রতি এবং এবং আপনার মতো আরো যারা শুভকামনা আছেন, রইল। শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। আর কিছু পারি না পারি, শুভেচ্ছা তো জানাতেই পারি। দর্শক, একদম। এখানে আজ ইতি টানবার সময় হয়েছে, তবে একটাই শুধু অনুরোধ, চাইলেই আমরা অনেক কিছু করতে পারি। অন্তত আমি এরকম অনেককে জানি বা অনেকের ব্যাপারে খবর রাখি যারা চাইলেই অনেক কিছু বদলে ফেলতে পারেন, অন্তত স্পোর্টসের ক্ষেত্রে। তারা একটু ভাববেন, দয়া করে ভাববেন, তাহলে একটা তবে ব্যতিক্রম শুরুটা গল্প করা হতে পারে। দরকার। শুভ সকাল। শুভ সকাল।